রাজামৌলির বাহুবলী মুভিটা দেখে নাই এরকম মানুষ এই উপমহাদেশে হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনার মনে কখনো এই প্রশ্নটা এসেছে বাহুবলী মুভিটা কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো? এর আগেও তো রোবট, রাওয়ান, ক্রিস 3 কিংবা রাজামৌলির নিজেরই মাগাথিরার মতো বিগ বাজেট ভিএফএক্স হেভি মুভি ইন্ডাস্ট্রিতে এসেছে, কিন্তু বাহুবলীর মধ্যে এমন কি ছিল যার কারণে এই মুভিটা একটা কাল্ট ক্লাসিক হয়ে গেল এবং সেই সাথে একটা প্যান ইন্ডিয়ান মুভির মতো একটা ট্রেন্ড শুরু করে ফেললো? আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সিনেমিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বাহুবলীর এরকম ক্রিটিক্যাল সাকসেসের পিছনে কি আছে সেটা নিয়ে বলতে গেলে প্রথমেই কথা বলতে হয় মুভিটার রাইটিং নিয়ে। সেটা তো অনেকেই নিজে নিজে বুঝে গিয়েছেন, কিন্তু প্রশ্নটা হলো ভালো রাইটিং বলতে আসলে আমরা কি বুঝি? যখন কে বলে বাহুবলীর রাইটিং অনেক ভালো তখন আসলে কি বোঝানো হয়? এটা বোঝার জন্য আমরা মূলত দুইটা জিনিসের উপর ফোকাস করব। প্রথমত, মুভিতে প্রত্যেকটা মেইন ক্যারেক্টারকে কিভাবে তাদের ইন্ট্রোডাকশন সিনেই নিখুঁতভাবে এস্টাবলিশ করা হয়েছে একবার দেখুন। অর্থাৎ কোন ক্যারেক্টার কেমন সেটা সেই ক্যারেক্টারের প্রথমবার স্ক্রিনে দেখানোর সময় বুঝে দেওয়া হয়েছে খুব দক্ষতার সাথে। যেমন কাটাপ্পার এই সিনে প্রথমে তাকে নিজের চেয়ে অনেক ইয়াং একজনের সাথে লড়াইয়ে জিততে দেখিয়ে বোঝানো হয়েছে সে কত শক্ত সামর্থ্য একজন যোদ্ধা, এবং তারপর সেই লোকের সাথেই টেবিলে বসতে না পারার বিষয়টা দিয়ে তার লয়্যালটি এবং সে যে মাহিষ্মতির সিংহাসনের গোলাম সেটা দেখানো হয়েছে। এখানে অন্য ডিরেক্টর হলে শুধু ডায়লগের মাধ্যমেই এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করত, কিন্তু রাজামৌলি শুধু কাটাপ্পার ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য পুরো একটা সিন রেখেছেন এখানে। যেরকম ভাল্লাল দেবের স্ট্রেংথ বোঝানোর জন্য মহিষের সাথে লড়াইয়ের সিন, শিবগামীর লিডারশিপ বোঝানোর জন্য রাজার দরবারের এই সিন, এবং দেবসেনার ভাল্লাল দেবের প্রতি ঘৃণা বোঝানোর জন্য বাহুবলী 1-এ এই সিন, এবং সে যে একজন পারদর্শী যোদ্ধা সেটা বোঝানোর জন্য বাহুবলী 2-তে এই ফাইট সিন। এই প্রত্যেকটা সিনের কোনোটাতেই কিন্তু মুভির কাহিনী ডাইরেক্টলি আগাচ্ছে না। এখনকার অনেক ডিরেক্টরই আছে যারা হয়তো এইসব সিনকে অযথা মনে করবে, কিন্তু কোনো সিনের ইম্প্যাক্ট ভালোভাবে পড়ার জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক জরুরি। সেই সাথে এখানে অন্য যেই জিনিসটা ভালোভাবে ফুটে উঠেছে সেটা হলো শো ডোন্ট টেল। শো ডোন্ট টেল ফিল্ম মেকিং এর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে অডিয়েন্সকে কোনো তথ্য দেওয়ার জন্য সরাসরি না বলে একটা সিনের সেই ক্যারেক্টারের কোনো কাজ বা ঘটনা দেখিয়ে তার মাধ্যমে অডিয়েন্সকে কোনো তথ্য দেওয়া। যেমন এই কাটাপ্পার সিনটাই নেওয়া যাক। এখানে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাটাপ্পা একজন ভালো মানুষ, কিন্তু সে চাইলেও রাজার বিরুদ্ধে কিছু বলতে পারবে না কারণ সে আসলে সিংহাসনের গোলাম। এই ইনফরমেশনটা যদি এই পুরো সিন বাদ দিয়ে শুধু ডায়লগের মাধ্যমে দেওয়া হতো তাহলে কিন্তু এরকম ইম্প্যাক্ট একদমই আসতো না। আর এরকম শো ডোন্ট টেলের ব্যবহার কিন্তু সারা মুভি জুড়েই করা হয়েছে। শিবার মনে অবন্তিকার প্রেম দেখানোর জন্য তাকে 7 আসমানের উপরে উঠতে দেখানো হয়েছে, মানে সেরকম ফিল দেওয়া হয়েছে আর কি। ভাল্লাল দেবের গড কমপ্লেক্স দেখানোর জন্য তার নিজের 50 গজ উঁচু সোনার মূর্তি বানানো, এবং এরকম আরো অনেক এক্সাম্পল মুভি থেকে পাওয়া সম্ভব। এছাড়াও রাইটিং এ আরেকটা জিনিস যেটা মুভির এক্সেপশনাল হওয়ার পেছনে একটা কারণ সেটা হলো সিম্বলিজম। যেমন সিদার মাহিষ্মতি যাওয়ার দৃশ্যটা একবার খেয়াল করেন। আপাত দৃষ্টিতে এটাকে একটা সাধারণ কমার্শিয়াল মুভির হিরোইক সিন মনে হতে পারে, কিন্তু একবার ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই সিনে শিবা আসলে প্রকৃতির 5 তত্ত্ব অর্থাৎ 5 এলিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা হলো মাটি, আগুন, পানি, আকাশ এবং বায়ু। এবং অন্য সিনে এখানে শিবগামী ভাল্লাল দেবকে করা প্রতিজ্ঞা এবং বাহুবলী দেবসেনাকে করা প্রতিজ্ঞার সিন দুটোকে একইভাবে শুট করা হয়েছে। হাতের ক্লোজ আপ এবং পেছনে একটা ফেস, যেটা দিয়ে এই দুই প্রতিজ্ঞা একে অপরের বিপরীতে যাবে সেটা আগে থেকেই আমাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। এবং বাহুবলী 2-তে যখন দেবসেনা আর বাহুবলী মহেশপতিতে আসে তখন হাতির মূর্তিতে লেগে দেবসেনার জাহাজের পালের ওপরের অংশ ভেঙে যায়। এই মুভিতে হাতি হচ্ছে মহিষ্মতির সিম্বল, এবং এই সিনটার মাধ্যমে মহিষ্মতির এই বিরাট সাম্রাজ্যের কাছে দেবসেনা যে কত ছোট সেটা বোঝানো হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর সিম্বলিজম ছাড়াও আরেকটা জিনিস এই মুভির স্পেশাল হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে, সেটা হলো সেট আপ এবং পে অফ। অর্থাৎ প্রথমে মুভিতে আমাদের নতুন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় বা কোনো ইনফরমেশন দেওয়া হয়, এটা হলো সেট আপ। তারপর অন্য কোনো সিনে সেই আগে দেখানো জিনিসটাই আবার ফিরিয়ে এনে সেটাকে কাহিনীর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসের সাথে যুক্ত করে দেওয়া হয়, এটা হচ্ছে পে অফ। এই জিনিসটার ক্ষেত্রে রাজামৌলিকে এক প্রকার মাস্টার বলা যায়, কারণ তিনি শুধু একটা জিনিস সেট আপ করে সেটার ভালো পে অফই দেন না, উনি সেটা এক্সপেকটেশনের থেকেও আরো বেশি কিছু দেন। যেমন ধরেন RRR মুভিতে আগে আমাদের দেখানো হয় ভীম কিভাবে জঙ্গল থেকে একটা বাঘকে ধরে নিজের কাছে রেখেছে। এখানে আমাদের এক্সপেকটেশন থাকে এই একটা বাঘ নিয়ে হয়তো সে ব্রিটিশদের মহলে অ্যাটাক করবে, কিন্তু যখন আমরা দেখি সে একটা না পুরো জঙ্গলই সাথে নিয়ে এসেছে তখন আমাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি কিছু আমরা পাই। তাই এরকম একটা শ্বাসরুদ্ধকর মোমেন্ট তৈরি হয়।
তো বাহুবলীতে সেটাকে কিভাবে কাজে লাগানো হয়েছে? মুভির ক্লাইম্যাক্স সিনে আগে সেট করা হয় কিভাবে বাহুবলীকে দুর্নীতি করে যুদ্ধের জন্য বেশি দরকারি অস্ত্র সরঞ্জাম তাকে না দিয়ে দেওয়া হয়েছে প্রাসাদের দেয়াল ভাঙার সরঞ্জাম। এটা থেকে আমরা এক্সপেক্ট করি বাহুবলী হয়তো এসব সরঞ্জাম ছাড়াই লড়াই করে জিতে যাবে, কিন্তু যুদ্ধের দিন দেখানো হয় এই দেয়াল ভাঙার যন্ত্রকেই কাজে লাগিয়ে বাহুবলী অনেক অভিনব পন্থায় ব্যবহার করে সেটাকে খোলা ময়দানে যুদ্ধের সরঞ্জামে পরিণত করেছে। এটাই হচ্ছে মুভির পে অফ। সেই রকম বাহুবলী টুর শুরুতে রাজমাতাকে প্রথমে একটা ধর্মীয় রিচুয়াল করতে দেখানো হয় এবং পরে গিয়ে সেটাই মুভির ক্লাইম্যাক্সের একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সিনেম্যাক্স চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।